মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি মূলত ক্যামেরার পেছনের মানুষ। বিশেষ করে রোমান্টিক ঘরানার কন্টেন্ট দিয়ে তিনি সবার কাছে পরিচিত। ঘুমপড়ি, বুক পকেটের গল্প, এই কন্টেন্টগুলো যেন তাকে এনে দিয়েছে আলাদাই পরিচিতি। নিজস্বতা দেখিয়ে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে গল্প বলার ধরন দিয়ে তিনি ছড়িয়েছেন মুগ্ধতা। আমাদের সঙ্গে আছেন নির্মাতা জাহিদ প্রীতম। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। কেমন আছেন? ভালো আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমিও ভালো আছি। থার্সডে নাইট চলে এসেছে। কি ঘটেছিল থার্সডে নাইটে? থার্সডে নাইটে মূলত একটা ক্রাইম ঘটেছিল। সো যার সাথে ক্রাইমটা ঘটেছে সে জানে না হচ্ছে তার সাথে অ্যাকচুয়ালি কি ঘটেছিল, সে আসলে কি ধরনের ভিকটিম। সো এটা নিয়ে আসলে একটা রহস্য, এবং 12 ঘন্টা তার মস্তিষ্কে কিছু থাকে না। আমি যার কথা বলছি তার নাম হচ্ছে মিথিলা। সো এই মিথিলাকে নিয়ে গল্পের আবির্ভাবটা ঘটেছে। অনেকে ট্রেলার দেখেছেন যে 12 ঘন্টার যে মেমোরি লাইজ যে কনসেপ্টটা, যে ও যেটা ভাবছে সেটা কি আসলে ঘটেছে কিনা, এবং মানুষের মস্তিষ্ক যখন মানুষকে ধোকা দেয় তখন তার আশেপাশে মানুষগুলো তাকে ধোকা দিতে থাকে। সো পুরো ব্যাপারটা নিয়ে থার্সডে নাইট। আচ্ছা, চরকিতে ওকে। চরকি ফ্ল্যাশ ফিকশন। চরকি আসলে একটা নতুন জনরা তৈরি করেছে, যে ফ্ল্যাশ ফিকশনের মধ্যে হচ্ছে 40-50 মিনিটের মধ্যে একটা বাস্তবধর্মী বা সুপার ন্যাচারাল মানে ইউনিক কাজগুলো ওরা দেখাতে চাচ্ছে, যেগুলো সচরাচর দেখা যাচ্ছে না। সো আমাকে যখন চরকি থেকে অ্যাপ্রোচ করা হলো যে ভাইয়া এরকম কিছু একটা দেন, সো আমি প্রথমে আকাশপ্রিয় অথবা ঘুমপড়ির গল্প নামে একটা গল্প দিয়েছিলাম, যেটা পরবর্তীতে আমরা চরকি অরিজিনাল সিনেমা বানিয়েছি। আর দ্বিতীয় যে গল্পটা ছিল থার্সডে নাইট, ওইটা নিয়ে ওরা বললো যে ভাইয়া এটা আমরা ফিকশন করতে চাই, ফ্ল্যাশ ফিকশন। তো আমি বললাম যে এটা তো জাস্ট একটা প্লট, এটা কিন্তু ওয়েব সিরিজ আকারে দেখালে খুব ভালো লাগবে, বা আমরা যদি এপিসোড আকারে দেখাতে পারি খুব মজা হবে। তখন বললো যে ভাই মানে এখন এত অস্থির একটা সময় যাচ্ছে, থ্রিলার বা এই ঘরানার কাজগুলো থেকে মানুষ একটু বিমুখ আছে। সো আপনি চলেন আমরা চেষ্টা করি, যদি দর্শক প্রিয়তা পায় তাহলে আমরা এটাকে আরো বড় করে কিছু করব। তখন আর কি করা হলো আর কি। একদম ট্রু স্টোরি বেসড। আমি হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির একটা ইনসিডেন্ট নিয়ে, এবং 5 আগস্টের পরে এই ইনসিডেন্টটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। সো আমি আসলে ভিকটিম এবং যে অপরাধী দুজনের পক্ষ থেকেই একটা নিউট্রাল জায়গা থেকে, একটা বিচারকের ভূমিকায় থেকে একটা গল্প শেয়ার করেছিলাম, যে আসলেই থার্সডে নাইট গুলোতে আমাদের সামাজিক যে অবক্ষয়গুলি ঘটছে, বা সমাজে যে মূলত এটা একটা ট্র্যাপ, যে মেয়েদেরকে কিভাবে ট্র্যাপে ফেলানো হয়, বা আমাদের ইয়াং জেনারেশন কিভাবে একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। সো আমি আমার দায়বদ্ধতা থেকে একজন ফিল্ম মেকার, একজন নাগরিক হিসেবে আমি একটা স্ট্যাটাস শেয়ার করলাম। ওই স্ট্যাটাসটা দেখার পরে আমার প্রডিউসার শাহিয়া শাকিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে প্রীতম, আমরা তো একটা গল্প করছিলাম এরকম বাস্তবধর্মী, সো এটা কেন, অনেকে আবার কমেন্ট করছিল যে ভাই এটা নিয়ে শর্ট ফিল্ম বানানো হোক, এটা নিয়ে বড় কিছু করা হোক। তখন আমি বললাম যে ভাই এটা তো হতে পারে, সমস্যা নেই। তখন আমরা এটা চরকিকে পিচ করলাম, এবং চরকিও একমত যে হ্যাঁ এটা আমাদের সবাইকে ফিল্মের মাধ্যমে দেখানো উচিত। ওকে, আমরা তো থার্সডে নাইটের কিছুটা গল্প শুনে নিলাম। আমি জানতে পারলাম যে জাহিদ প্রীতম প্রায় 17 দিন ধরে ফোন ব্যবহার করছে না। কেন? এই যুগে কি ফোন ছাড়া আসলে সম্ভব? বা আপনি এখানে এসেছেন তা আপনার সাথে ফোন নেই, আমি খুবই অবাক হয়েছি। হ্যাঁ, তো আমার সাথে ফোন থাকে না প্রায়, এটা আমাকে সবারই অবজেকশন থাকে যে তোমাকে ফোন দিলে পাওয়া যাচ্ছে না, বা সোশ্যাল মিডিয়াতে আমি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমার একটা নিজস্ব সময় আছে, ওইটাতে ঢুকে আমি সবার রিপ্লাই দিই। সো এটা আমার জন্য একটা প্রেশার হয়ে যায় সবকিছু মেনটেন করা। আর যেহেতু আমাকে অনেক গল্প ভাবতে হয়, অনেক মানে আমি ডিস্ট্র্যাক্ট হতে চাই না আসলে আমার জায়গাটা থেকে, যেহেতু আমি সিনেমার মানুষ, আমার গল্প বলার মানুষ, স্টোরি টেলার। সো আমাকে এই জিনিসটা একটু মেনটেন করতে, একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে, বা দেখা গেল কোনো একটা নেগেটিভ নিউজ দেখছি আমার মধ্যে ওইটা প্রভাবটা ফেলে, এবং তখন আর রোমান্টিক গল্প আসে না তখন। সো এই জায়গাটা খুব মেনটেন করে চলতে হচ্ছে। এটা কি সবসময়, নাকি পার্টিকুলার কোনো প্রজেক্টের জন্য? এই যে আমি শুনলাম 17 দিন একদমই ডিটাচ আপনি সোশ্যাল মিডিয়া বা ফোন থেকে, খুব বেশি নিজেকে
এই মেকিং এর মধ্যে রেখেছেন বা ভাবনার মধ্যে হ্যাঁ, আমি একটা রেখেছেন? গল্প লিখছি যেটা 1999 সালের গল্প। আচ্ছা। সো ওই 1999 সালে একটা ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পটা আসছে যে ও ফোন নেই, চিঠি আদান প্রদান করে, কবুতরের মাধ্যমে চিঠি পাঠায়। সো এইটা ফিল করার জন্য হলো তো আমাকে আসলে অনলাইন বা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে। মানে ওইটা একটু রহস্য আছে গল্পটার মধ্যে, একটু মিস্ট্রিয়াস, ছেলের একটা পাওয়ার আছে। সো সবকিছু মিলে ওই ব্যাপারটার মধ্যে একটু অ্যাডাপ্ট করতে হয় আমাকে, মানে চরিত্রগুলোর মধ্যে আচ্ছা, থাকতে ওটা হয়। কোন ধরনের স্টোরি পাচ্ছি তাহলে আমরা? এটা যেরকম থার্সডে নাইট যেরকম মিস্ট্রি রোমান্টিক গল্প, ইনভেস্টিগেশন থ্রিলার, তারপরে আসছে মিস্ট্রি রোমান্টিক। হ্যাঁ, আমি রোমান্টিকই তো বানাতে চাই হ্যাঁ। সবসময়, কারণ আমাদের মনে হয় যে আমাদের ভালোবাসাটা কম। আর আমি বিশ্বাস করি পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে ভালোবাসা। সো ভালোবাসার গল্পটাই একটু বলতে চাই, এবং ভালোবাসার গল্প না শুধু, শুদ্ধ ভালোবাসার গল্প। যে আমরা তো এখন যেটা হয়েছে ব্রেকআপ, পরকীয়া এবং যেটা ঘটছে সেটাই দেখাচ্ছি। সো আমি একটু এইটার বিমুখ, যে আমি আসলে পজিটিভিটি ছড়াতে চাই। আমার প্রথম ফিল্ম ছিল পার্সুট অফ হ্যাপিনেস। সো ওটা দেখার পর আমার ফিল্ম মেকার হওয়ার ইচ্ছা জাগছে যে একটা ফিল্ম মানুষকে বাঁচাতে পারে। সো আমি আসলে এভাবেই গল্পটা বলতে চাই। তো থার্সডে নাইট আসলে আমার দায়বদ্ধতা থেকে বানানো, যে একটা লেখা যতটুকু না মানুষের কাছে পৌঁছায়, একটা ফিল্ম তো আরো বেশি পৌঁছায়। এটা একটা ইলিপ্টিক্যাল স্ক্রিন প্লে দিয়ে আমি তৈরি করেছি। ইলিপ্টিক্যাল মানে হচ্ছে এটা একটা নতুন একটা ধারা, গল্প বলার স্টাইল, যেটা 40 মিনিটে অনেকগুলো গল্পকে একীভূত করে, এবং জাম্প কাট, গ্লিচ ইফেক্ট এগুলো দিয়ে একটু মানে আধুনিক ফিল্ম মেকিং একটা সংজ্ঞা। অনেকের কাছে ভালো লাগবে না, অনেকের কাছে ভালো লাগতে পারে। সো আমি আসলে আমার ফিল্ম মেকিং, আমার স্টোরি টেলিংটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চাই সবসময়। সো এই জায়গাগুলোতে যেতে হলে আমি খুব প্রচুর রিসার্চ করি, লেখাপড়া করি। তো সো ফোনটা যদি আমি অনও করি, এটা রিসার্চের কাজেই থাকে, কিন্তু এয়ারপ্লেন মোডে থাকে বা একটু যোগাযোগ বিচ্ছিন্নতা থাকে। সো আমাকে যারা দেখছেন, আমি হয়তো আমাকে অনেকে নক দেওয়ার চেষ্টা করছেন, বাট না পেলে রাগ করবেন না আরকি, এটাই। এটা কাজের জন্যই। কাজের জন্যই। আচ্ছা, এই যে বলছিলেন যে ভালোবাসা বা শুদ্ধ ভালোবাসা নিয়ে আপনি কনটেন্ট তৈরি করেন। কিন্তু আমি শুনেছি আপনার থ্রিলার খুব পছন্দ। থ্রিলার অনেক বেশি হয়ে যাচ্ছিল আমাদের চারপাশে। এইজন্যই কি আপনি রোমান্টিক কনটেন্টে বেশি মনোযোগী ছিলেন? হ্যাঁ, ওটাই ব্যাপারটা বলতে এরকম? চাচ্ছিলাম যে আমরা কেন জানি হিংস্র হয়ে উঠেছি। মানে আমরা অ্যানিমেল, আমাদের মধ্যে যে পশুটা আছে, ওইটাকে বেশি প্রাধান্যতা শুরু করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে আমাদের ওটিটি মানেই হচ্ছে থ্রিলার, ওটিটি মানে সিনেমা মানেই হচ্ছে থ্রিলার। থ্রিলার তো অনেক ধরনের হয়। ধরেন আমি একটা রোমান্টিক গল্পটাকে সাসপেন্স তৈরি করে থ্রিলটা তৈরি করতে পারি। সো আমি হচ্ছে রোমান্টিক থ্রিলারটা বেছে নিছি, যে রোমান্টিসিজমের মধ্যে যে মজাগুলি আছে, ব্যাপারগুলো আছে, রিসেন্টলি বের হয়েছে এমন দিনে তারা বলা যায়, ওটাকেও আপনি রোমান্টিক থ্রিলার বলতে পারবেন। কারণ লাস্ট পর্যন্ত 3 মিনিটের আগ পর্যন্ত আসলে দর্শক বুঝতে পারে না গল্পটা শেষ কিভাবে যাচ্ছে আরকি। ওকে, একটু 2020 এ চলে যাব। যখন থেকে জাহিদ প্রীতম ডিরেক্টর হয়ে উঠলেন, তো সেই গল্পটা একটু শুনবো আমরা, কিভাবে ডিরেক্টর হয়ে ওঠা? তো অনেকে তো আমাকে বলে যে শুদ্ধ ভালোবাসার কারিগর বলে অনেকে, কিন্তু আমি আসলে কিন্তু থ্রিলার দিয়ে ক্যারিয়ারটা শুরু হয়েছে হরর দিয়ে। সরি। অপেক্ষা নীলপ্রহর ছিল আমার প্রথম মিস্ট্রি হরর। সো এখানে আমি প্রথমবার মতন মৃত্যুদূতকে দেখাইছিলাম, আজরাইল আলাইহিস সালাম। সো এটা নিয়ে অনেক প্রোডিউসাররা ভয় পাচ্ছিল যে বের হলে কি হবে না হবে। কিন্তু আমি বলছি আমার যদি মেসেজটা ট্রু থাকে, এবং এটা কিন্তু রোমান্টিক একটা গল্প ছিল। কিন্তু রোমান্টিসিজমের মধ্যে আমি মিস্ট্রি আর থ্রিলটাকে ব্লেন্ড করেছি এমনভাবে যাতে দর্শক একটা নতুন জনরা দেখতে পারে। সো ওইটা দেখার পরে দেখা যাচ্ছে যে 22-23 সালে এসে যখন নুহাশ ভাই সব প্যাট কাটা শো বানাচ্ছে, তখন কিন্তু সবাই বলতেছে যে প্রীতম ভাই নুহাশ ভাইয়ের মধ্যে একটা মিল আছে, যে ওরা হররটাকে অন্যভাবে বলে। তো আমি বলব যে আমি আগের থেকেই শুরু করছিলাম, কিন্তু আমি দেখার পরে মনে হলো কি যে ওই সময়টাতে খুব বেশি থ্রিল চলছিল। মানে আরিয়ান ভাই ছাড়া, শিহাব শাহীন ভাই ছাড়া আর কেউ রোমান্টিক জনরাটা টাচ করছিল না। তো আমি বললাম যে না, রোমান্টিসিজমের মধ্যে অনেক কিছু আছে যেটা আসলে গল্প করা যায়, মানে যেটা আসলে অন্যভাবে দেখানো যায়। পরে আমি রোমান্টিসিজমে ব্যাক করলাম আরকি আবার। বাই দ্য ওয়ে, আমি শুনেছি আপনি হুমায়ূন আহমেদের অনেক বড় ভক্ত। আবার নুহাশ হুমায়ূনের কথাও চলে এলো। আচ্ছা, যাই হোক, আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি। আপনার পাশে একটা জার রাখা আছে, সেখানে আমাদের টিম আপনার জন্য কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছে। তো আপনি একটি করে কোয়েশ্চেন তুলে আমার কাছে পাস করে দেবেন, আমি আপনাকে জানিয়ে দেবো যে আপনার জন্য কি প্রশ্ন আছে। একটি কাজে সমসাময়িক অনেকগুলো আর্টিস্টকে একসাথে নিয়ে কাজ করা সহজ কি? সহজ তখনই যখন বাজেটটা প্রপার থাকে, সময়টা প্রপার পাওয়া যায়। বাজেট মানেই তো সময়, সময় মানে হচ্ছে বাজেট। সো সবকিছু যদি প্রপার পাওয়া যায় তাহলে অবশ্যই আমি নতুন এবং সবাই কিন্তু নতুন, সমসাময়িক এবং অনেক
আর্টিস্ট নিয়ে কাজ করলে হচ্ছে সবার কাছে মনোযোগটা রাখা যায় না যে কে কোন অ্যাক্টিংটা করছে। তো সময়টা খুব ইম্পর্টেন্ট। যদি সময় বেশি থাকে তাহলে আচ্ছা, কেন না? নেক্সট ওয়ান। আপনার জীবনে প্রিয় হুমায়ুন আহমেদ কতটা গুরুত্বপূর্ণ হয়ে আছে? আমি যে গল্প লিখবো, আমি যে স্টোরি টেলার হব, বা আমি আমার জীবনের গল্পটাকে সিনেমার পর্দায় নিয়ে আসবো, এই পুরোটার কৃতিত্ব হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। যে উনি ওনার খুব বেশি গল্প কিন্তু আমি পড়িনি। আমি ওনার লেখার ধরন দেখে বুঝেছি। আমি তখন আবার ট্রাই করছিলাম লেখালেখি। তো স্কুল ম্যাগাজিনে ইচ্ছে দুপুর নামে আমার একটা গল্প খুব ফেমাস হয়েছিল। তখন সবাই বলতেছিল যে তুমি হুমায়ুন আহমেদ একটা ফ্লেভার আছে তোমার মধ্যে, মানে তুমি ঘটনাগুলোকে খুব সুন্দর করে তুলে ধরতে পারো ছোট ছোট ডিটেলিং এর মাধ্যমে। এটা আমার আজিজুল হক স্যার বলেছিলেন, বাংলা শিক্ষক। তো আমি না তখন হুমায়ুন আহমেদ স্যারের সাথে পরিচিত না। আমি তখন হচ্ছে সবেমাত্র রকিব হাসান পড়া শুরু করছি। তখন আমি এই হুমায়ুন আহমেদ স্যারের লেখা পড়া শুরু করলাম যে উনি কিভাবে লেখে। তো দেখলাম যে হ্যাঁ, যেহেতু আমি মধ্যবিত্ত, আমার বৃষ্টিতে ভেজা, তারপর হচ্ছে মাটির গন্ধ নিয়ে যে আমি একটা বর্ণনা করেছিলাম ওই গল্পটার মধ্যে, দেখলাম যে হুমায়ুন আহমেদ স্যার এরকম ছোট ছোট অনেক ডিটেলিং, একটা মানুষের মধ্যে যে অপরিপূর্ণতা, ধরেন যেটা আমাদের কাছে সুন্দর লাগছে না সেই সৌন্দর্যটাকেও যে বের করে নিয়ে আসাটা, এটা হুমায়ুন আহমেদ স্যারের মধ্যে ছিল। সো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। এরপর থেকে আমি আসলে ওনাকে অ্যাডমায়ার করা শুরু করলাম যে না, উনি অন্যরকম এবং একটা ক্ষতি হয়ে গেছে আমার, হুমায়ুন আহমেদ স্যার পড়ার পরে আমার আর কোনো লেখকের লেখা পছন্দ না, মানে ভাল লাগে না। মানে আমি সবসময় একটা ব্যতিক্রম ব্যাপারটা হুমায়ুন আহমেদ স্যারের পাচ্ছি। খুব ছোট একটা গল্প, সেদিন একটা গল্প বললাম আমার বন্ধুরা, ওই গল্পটার মধ্যে সে তার বন্ধুদের সম্পর্কে এবং তার সমালোচকরা তাকে গালাগালি করছে, কি লিখছে, সাহিত্য গেল, সে এত সুন্দরভাবে এটা বর্ণনা করেছে, আমি আরো অনুপ্রেরণা পেলাম। মানে আমি খুব ডাউন ফিল করছিলাম কিছুদিন ধরে, উনি আবার আমাকে অনুপ্রেরণা দিয়ে আবার আমি লিখতে বসলাম। সো হুমায়ুন আহমেদ স্যার সবসময় আমাকে অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আমরা আরো প্রশ্ন নেব, যেহেতু মাত্র দুটো প্রশ্ন নিচ্ছে, একটা ব্রেক থেকে ফিরে তারপরে নিচ্ছি। জি, sure. প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমাদের সঙ্গে আছেন পছন্দের নির্মাতা জাহিদ প্রীতম। ওয়েলকাম ব্যাক। আরো একটা প্রশ্ন নিয়ে নিই। অল্প সময়ের মধ্যেই নাটকের পর ওটিটিতেও সফল, চলচ্চিত্র পরিচালনায় শীঘ্রই দেখা যাবে কি? হ্যাঁ, শীঘ্রই দেখা যাবে। অলরেডি একটা স্ক্রিনপ্লে জমা দেওয়া আছে আচ্ছা, আলফাই এবং এসবিএফ এর ব্যানারে। সো আমরা এখন অডিশন নিচ্ছি যে আর্টিস্ট কে হতে পারে, আর্টিস্ট নিয়ে কথা চলছে। আর আমি তো সিনেমার মানুষ, আসলে আমার যে গল্পগুলি আছে, নাটকেও আমি নাটক বানাইনি কখনো, প্রত্যেকটি আসলে 70 মিনিট আমার লোয়েস্ট। তার মানে একটা সিনেমা লেন্থে আমি গল্প বলছি। সো আমার আশেপাশের আর্টিস্ট, প্রডিউসার, ডিরেক্টর সবসময় আমাকে বলে, প্রীতম তুমি সিনেমায় চলে আসো। মানে সিনেমা হতে হলে যে সবকিছুই আসলে খুব কমার্শিয়ালাইজ করতে হবে এমন না, এমন কিছু গল্প আমাদেরকে দাও যেটা আসলে মানুষের জীবন পরিবর্তন করতে পারে, ভালোবাসা শেখাতে পারে। তখন আমি আসলে এমন একটা গল্প চুজ করেছি যেটা আসলে দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট, বাট ওই গল্পটা খুব আশাবাদী আমি। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে তারপর আমরা নেক্সট সেগমেন্টে যাব। জাহিদ প্রীতমকে অভিনয়ের অফার দিলে সে কি করবে? অভিনয় হবে না আমাকে। মানে অভিনয়টার জন্য অনেক সাধনা দরকার, এবং আমার মনে হয় কি, যারা অভিনয় করে, মানে যারা আসলে সফল, তাদের মধ্যে আল্লাহ ওইটা মানে দিয়ে পাঠিয়েছেন আর কি। আমার মধ্যে আসলে ওই গুণটা নাই যে আমি আসলে খুব ভালো অভিনয় করতে পারবো। আমি খুব ভালো দিক নির্দেশনা দিতে পারি যে আমি তোমার কাছ থেকে এটা চাচ্ছি, তুমি এটা বের করে দাও। তো আমার কাজটা হচ্ছে বের করে আনা অভিনয়, ডিরেকশন। আচ্ছা, আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি, সেটা হলো 10-এ 10। আমরা 10টি প্রশ্নে আপনাকে বশ করার চেষ্টা করব, আপনাকে 10-এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে। পাশে একটা রুবিক্স কিউব রাখা আছে, কন্ডিশন হচ্ছে এটা সলভ করতে করতে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা সলভ করতে পারবো না কখনো। আচ্ছা, যদি সলভ হয়ে যায় তাহলে গিফট আছে আপনার জন্য। আমি প্রশ্ন শুরু করছি। জাহিদ প্রীতম হাসান নাম নিয়ে কখনো কোনো সমস্যায় পড়েছেন? হ্যাঁ, শুনবো একটু গল্প, কি সমস্যা? আমাকে মানে প্রীতম ভাই সেদিনও আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে
ভাই আপনার সব ফোন তো আমার কাছে আসে, আপনাকে পায় না, আর সবাই আমাকে ফোন দেয়। সো এই তো। আচ্ছা, বুক পকেটের গল্প 2 কবে আসবে? বুক পকেটের গল্প দ্য রিউনিয়ন, এটা আমার অনেক বড় ড্রিম প্রজেক্ট। সো এটা আমি খুব ভালোভাবে আনতে চাই আর কি, হয়তো নাটকে বা ওটিটিতে। ওকে। মিডিয়াতে সত্যিকারের বন্ধু পাওয়া যায়? হ্যাঁ, আমার তো মিডিয়াতে সত্যিকারের মিডিয়াটা আমার কাছে পরিবারের মতন। আমার সবাইকে ভালো লাগে এবং সবাই আমাকে অনুপ্রেরণা দেয়, অ্যাডমায়ার করে। এখন পর্যন্ত আমি আসলে অনেক বন্ধু পেয়েছি। আচ্ছা, যদি ২-১ টা নাম জানতে চাই। তৌসিফ মাহবুব, তানজিন তিশা, প্রীতম হাসান, আ নুসরাত ইউনুস তিশা, ভাবি, আম আয়েশা, মানে আমার সাথে কাজ করেছে মীর রাব্বি ভাই, তানভীর, এরা সবাই আমার ওয়েল উইশার। আমার কাজ বের হলে ওদের কাছে উৎসব মনে হয়। ওরা রিভিউ দেয়, ওরা লেখালেখি করে। ওরা কিন্তু আর্টিস্ট। ওদের নির্মাতার কাজ নিয়ে এত আগ্রহ বা হুম। যেখানে ওরা ছিলই না। কিন্তু ওরা এমনভাবে ওরা আমাকে অনুপ্রেরণা দেয় যে মনে হয় যে না আমরা একটা পরিবার। বাহ! সো এখন পর্যন্ত ওই ফিলটা পাচ্ছি আমি। ওকে। প্রিয়র যত্ন করে যেজন, সেই প্রিয়জন। হুম। বিয়ের পরও কথাটা ঠিক আছে তো? হ্যাঁ, মানে বিয়ের পরে এই কথাটা আমি আরো বেশি অনুভব করছি যে আসলে আম আমি যদি প্রেম ভালোবাসার ইতি টানি তাহলে হচ্ছে আমার বিয়েটা হচ্ছে আমাকে বেশি ভাবিয়েছে। যে আমরা না বলি না অনেক সময় যে প্রেম এরকম, প্রেম ওরকম। তো আমার কাছে মনে হচ্ছে লাস্টে আমি যেটা বুঝতে পারছি যে প্রেম হচ্ছে একটা আশ্রয়। যে আ একটা নিরাপদ আশ্রয় যেখানে আসলে ফিরতে ইচ্ছা করে বারবার। একটা শুদ্ধ ভালোবাসার ঘর। বাহ! দেশের বাইরের শিল্পীদের নিয়ে কাজের সুযোগ পেলে কাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে আপনার? আমি খুব শাহরুখ খানকে পছন্দ করি। আমি শাহরুখ খানকে নিয়ে কাজ করতে চাই। আর ঐশ্বরিয়া রায়। ওকে। তানজিয়া জামান মিথিলাকে কেন থার্সডে নাইটের জন্য সিলেক্ট করেছেন? তানজিয়া যেমন মিথিলার আমি যেরকম গেটআপ দেখছিলাম, লুক দেখছিলাম, আর মেয়েটার মধ্যে সম্ভাবনা আছে। আমি আসলে সবসময় বলতে চাই, যাদের মধ্যে আসলে সম্ভাবনা আছে, আমি তাদেরকে নিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি। ওর সাথে আমার দেখা হয়েছিল আ আ শাহিদ শাকিল ভাইয়ের অফিসে, আলফাইতে। সো মেয়েটাকে দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা তো মেয়েদেরকে দেখি হচ্ছে কেউ মেঘবতী, কেউ মায়াবতী, কেউ রূপবতী, কেউ লাস্যময়ী। সো আমি থার্সডে নাইটের জন্য একটা লাস্যময়ী আ মেয়েকে দেখছিলাম। আর যেহেতু আমি অনেক বড় একটা টার্ম ইউজ করেছি গ্যামোফোবিয়া। গ্যামোফোবিয়া হচ্ছে কমিটমেন্টের অভাব এবং হচ্ছে ওদের একটা মিথ্যা একটা মুখোশ থাকে। সো তানজিয়া যেমন মিথিলার মধ্যে ওই শার্পনেসটা আছে। সো ওকে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে কেন জানি ও আমার গল্পটার সাথে যায়। সো ওইভাবে এবং ইউনিক ফেস। এবং দেখবেন যে আমি আমার থার্সডে নাইটে সবাইকে কাস্টিং করেছি যারা সচরাচর আসলে স্ক্রিনের সামনে থাকে না। আ পুলিশটাকে সামির খান মাইকে একমাত্র সেলিব্রিটি নেওয়া হয়েছে যাকে অনেক মানুষ চেনে। বাকিদের কিন্তু আমি একদম আননোন করছি যাতে দর্শক বিচার করতে পারে। বায়াস না হয় যে এখানে যদি তৌসিফ মাহবুব থাকতো, জোবান থাকতো তাহলে কিন্তু মানুষ ভক্তরা কিন্তু ২ ভাগে বিভক্ত হয়ে যেত। আমি ওটা চাইনি আসলে। সো ওকে। ইঞ্জিনিয়ার কি শুধু পরিচালনা দিয়েই সামনে এগোতে চান? হ্যাঁ, আমি উম গল্প বলতে চাই আসলে। পরিচালক সবসময় হতে পারবো কিনা আমি জানি না। আমি লেখালেখিও করতে চাই। আমি নির্মাতা হিসেবেই থাকতে চাই আরকি। ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার আব্বু পছন্দ করতো ওইজন্য ড্রিম পূরণ করেছিলাম। আচ্ছা। নাটক, ওটিটি নাকি চলচ্চিত্র নিয়মিত কোথায় পাওয়া যাবে? নিয়মিত আমি প্ল্যাটফর্ম ভাগ করতে চাই না কেন? কারণ আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে গল্প বলতে চাই। সেদিনও কথা হচ্ছিল তুমি সিনেমা বানালে কি তুমি YouTube এ কাজ করতে পারবা না। তাহলে তোমার জনপ্রিয়তা কমে যেতে পারে বা সিনেমা নির্মাতা হিসেবে তোমার গুডউইলটা নষ্ট হতে পারে। কিন্তু আমি বলেছি যে YouTube এর মাধ্যমে আমার পরিচিতিটা এসেছে, দর্শক আমাকে চেনা শুরু করেছে, সেই YouTube এর কাজ আমি আমৃত্যু করে যেতে চাই। ভালো ওকে। প্ল্যাটফর্মে। ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট কোনটা আপনি? আমি অ্যাম্বিভার্ট। ওকে। অবসর সময়ে কি করেন? অবসর সময়ে অনেক ভাবি, চিন্তা করি। গল্প নিয়েই, গল্প মেকিং নিয়ে, নিয়েই। হ্যাঁ। ওকে। সারাদিন কি হলো ওটা নিয়ে ভাবি। আচ্ছা, আচ্ছা সরি গিফটটা দিতে পারছি না। হবে এনিওয়ে না। কথায়, কথায় একদম শেষ দিকে চলে এসেছি। তো আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হচ্ছে। আগামী কাজগুলোর জন্য অনেক, অনেক শুভকামনা রইল। শুভকামনা আপনার জন্য। আমার জন্য দোয়া করবেন। আর দর্শক আমি বলতে চাই যে আম আমার কাজগুলো দেখবেন। আমার কাজগুলো একটার সাথে একটা কখনোই মিলবে না। সো আমাকে আপনারা যেহেতু আপনারাই আমাকে জাহিদ প্রীতম বানিয়েছেন, সো আমাকে অনুপ্রেরণা দিবেন, আমার পাশে থাকবেন সবসময়। তাহলে আজকের মতো দর্শকদেরকে বাই বলে দিচ্ছি। জি।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ক্যাফে লাইভে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন।